আসসালামু আলাইকুম। সুপ্রিয় একাদশ শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো আছে, নিরাপদে আছে। ন্যাশনাল আইডিয়াল গার্লস কলেজ আয়োজিত এনএজিসি অনলাইনে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি আইনুন নাহার, জীববিজ্ঞান বিষয়ক প্রভাষক। শিক্ষার্থীরা, আজকে আপনাদের সাথে আমরা দ্বিতীয় পর্বের প্রথম ক্লাসে যুক্ত হচ্ছি। অর্থাৎ এর আগে প্রথম পর্বে যে ক্লাসগুলো নিয়েছে সেই ক্লাসগুলো আমরা আশা করি যে ভালোভাবে সম্পূর্ণ হয়েছে এবং তার দ্বারা আপনারা অবশ্যই উপকৃত হয়েছেন। আর আজকে থেকে শুরু হলো দ্বিতীয় পর্বের প্রথম ক্লাস। আর আজকে আমি যে ক্লাসটি নিচ্ছি আপনাদের, সেটি হচ্ছে দ্বিতীয় পত্রের জীববিজ্ঞানের প্রথম পত্রের উদ্ভিদ বিজ্ঞান বিষয়ের তৃতীয় অধ্যায় কোষ রসায়ন নিয়ে। শিক্ষার্থীরা, আপনারা মনোযোগ দিয়ে বুঝবেন এবং আমি অনুরোধ করছি ক্লাস শুরুর সময়ে যে আমাদের কলেজ কর্তৃক নির্ধারিত বইটি সাথে নিয়ে দেখবেন, কারণ বোর্ডে যে চিত্র বা ব্যাখ্যার সাহায্যে আমি আপনাদেরকে বোঝাবো সেগুলো আপনাদের সামনে বই থাকলে আপনাদের বুঝতে সুবিধা হবে। তাহলে আসুন আজকের আলোচ্য বিষয়ে যাচ্ছি। শিক্ষার্থীরা, আজকে আমাদের আবার মনে করিয়ে দিচ্ছি আজকে দ্বিতীয় পর্বের প্রথম ক্লাস। আর আজকে আমি আপনাদেরকে পড়াবো হলো উদ্ভিদ বিজ্ঞানের অধ্যায় 3, যেটিকে কোষ রসায়ন বলে, ওই কোষ রসায়ন অধ্যায়টি পড়া। আসি তাহলে প্রথমে কোষ রসায়ন কি। জ্ঞানমূলক প্রশ্ন যদি আসে, এই উত্তরটি আপনারা কিভাবে আপনাদের উত্তরপত্র উপস্থাপন করবেন সেটাই বলছি। প্রথমে বলছি, কোষ রসায়ন হচ্ছে বিজ্ঞানের ওই শাখা যেখানে জৈবিক গঠনে যে উপাদানগুলো ব্যবহৃত হয় সেই উপাদানগুলোর গঠন, বিক্রিয়া এবং এদের বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করা হয়, সেটাকে বলা হচ্ছে কোষ রসায়ন। জীবদেহের গাঠনিক উপাদানের মধ্যে আপনারা জানেন সবচেয়ে বেশি পরিমাণে থাকে প্রধান একটি যৌগিক পদার্থ, সেটি হচ্ছে পানি। এটি প্রায় 60 থেকে 70 ভাগে থাকে। আর এছাড়া রয়েছে 17 ধরনের মৌলিক পদার্থ, যেগুলোর মধ্যে আপনারা জানেন হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, কার্বন, এই মৌলিক পদার্থ রয়েছে 17 ধরনের। এই পদার্থগুলো নিয়েই বিজ্ঞানে যে শাখায় আলোচিত হয়, বর্ণনা করা হয় এদের গঠন, এদের বৈশিষ্ট্য, সেটাকে বলা হচ্ছে কোষ রসায়ন। এরপরে আসে এই কোষ রসায়ন অধ্যায়ে আপনাদের এই বায়োকেমিস্ট্রি বা কোষ রসায়ন অধ্যায়ে রয়েছে কার্বোহাইড্রেট, অ্যামাইনো অ্যাসিড, তারপরে লিপিড, এই বিষয়গুলো আলোচনা করা হবে। আজকে আমি আপনাদেরকে কার্বোহাইড্রেট টপিকটি বুঝাবো। শিক্ষার্থীরা, আপনারা মনোযোগী হবেন। এই কার্বোহাইড্রেট টপিকটা কিন্তু অনেক বড়। আমরা যেহেতু ক্লাস সমন্বয় অনলাইন এবং লাইভ ক্লাসের মাধ্যমে সমন্বয় হয়, সেখানে আমি আপনাদেরকে অনলাইন ক্লাসে কিছুটা বুঝাচ্ছি, আর লাইভ ক্লাসে তো অবশ্যই সম্পূর্ণ বিষয়গুলো আবার ক্লিয়ার করব। আসি তাহলে কার্বোহাইড্রেট কি। আপনারা জানেন কার্বোহাইড্রেটের বাংলা হচ্ছে শর্করা। শর্করা আমাদের খাদ্যের মৌলিক মুখ্য যে 3টি উপাদান, শর্করা, আমিষ, স্নেহ, তার মধ্যে একটি। আপনারা এটাও জানেন যে শর্করা মৌলিক 3টি উপাদান দিয়ে গঠিত, সেগুলো হচ্ছে হাইড্রোজেন, অক্সিজেন এবং কার্বন। এখানে অনুপাত হচ্ছে কার্বন এবং অক্সিজেনের অনুপাতের সাথে হাইড্রোজেন দ্বিগুণে থাকবে। অর্থাৎ আমরা যদি এভাবে বুঝি, শর্করার ক্ষেত্রে হাইড্রোজেন, কার্বন, H2O, অর্থাৎ কার্বন এবং অক্সিজেনের পরিমাণের সাথে হাইড্রোজেনের পরিমাণ হবে 2, অর্থাৎ এটা হবে কার্বন অনুপাত H2 অনুপাত অক্সিজেন। এই অনুপাতে কার্বোহাইড্রেটের মধ্যে এই মৌলিক উপাদানগুলো অবস্থান করে। এরপরে আসি শিক্ষার্থীরা, যদি জ্ঞানগুলোকে আসে, আপনারা কার্বোহাইড্রেটের সংজ্ঞা কি লিখবেন। কার্বোহাইড্রেটের সংজ্ঞা হচ্ছে শিক্ষার্থীরা ওই সকল জৈব যৌগ, যে সকল যৌগ অ্যালডিহাইড এবং কিটোন যৌগ আছে এবং যাদের মধ্যে কতগুলো হাইড্রক্সিল গ্রুপ থাকে, অথবা আর্দ্র বিশ্লেষিত অর্থাৎ পানির মধ্যে এটাকে যদি বিশ্লেষণ করা হয় তবে হাইড্রক্সিল গ্রুপযুক্ত অ্যালডিহাইড ও কিটোন উৎপন্ন করে, সেগুলোকে বলা হয় কার্বোহাইড্রেট। আবারও বলছি, আপনারা জানেন কার্বোহাইড্রেটের বাংলা হচ্ছে শর্করা। এই শর্করার প্রধান 3টা গাঠনিক উপাদান হচ্ছে কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেন। এদের অনুপাতের অবস্থান হচ্ছে কার্বন এবং অক্সিজেনের সাথে হাইড্রোজেন 2 অনুপাতে অবস্থান করবে। এটা আমি আপনাদেরকে বোর্ড থেকে বুঝাবো, তারপর আগে বলে নিচ্ছি। এরপরে আসুন যে কার্বোহাইড্রেটের যদি সংজ্ঞা আসে আপনারা কি লিখবেন। আপনাদের মেইন বইতে কার্বোহাইড্রেটের খুব সুশৃঙ্খল একটা সংজ্ঞা আছে, সেটি আপনারা আপনাদের উত্তরপত্রে উপস্থাপন করবেন, যেটি আমি কিছুক্ষণ আগে বলেছি। এবার আসি কার্বোহাইড্রেট। শিক্ষার্থীরা, বোর্ডে যাচ্ছি। প্রথমে কার্বোহাইড্রেটের প্রকারভেদ। কার্বোহাইড্রেটের প্রকারভেদ করার সময় দেখুন, স্বাদের উপর ভিত্তি করে যে প্রকারভেদটা করা হয়েছে সেখানে আছে সুগার, নট সুগার। সুগার কি? এটা স্বাদে মিষ্টি, দানাদার এবং পানিতে দ্রবণীয়। শিক্ষার্থীরা মনোযোগী হবে। সুগার হচ্ছে ওইগুলোই যারা স্বাদে মিষ্টি,
দানাদার এবং পানিতে দ্রবণীয়, সেগুলোর মধ্যে পড়ে হলো গ্লুকোজ, ফ্রুক্টোজ, সুক্রোজ। শিক্ষার্থীরা মনোযোগী হবেন, গ্লুকোজ, ফ্রুক্টোজ, সুক্রোজ। আর নন সুগারের মধ্যে রয়েছে, এরা স্বাদে মিষ্টি নয়, দানাদার এবং পানিতে দ্রবণীয় হতে পারে, না হতে পারে, সেটা হচ্ছে স্টার্চ, গ্লাইকোজেন, সেলুলোজ। এবার আসি শিক্ষার্থীরা, আমি প্রথমে কার্বোহাইড্রেটের যে ডিভিশনগুলো বলেছি স্বাদের উপর ভিত্তি করে দু ধরনের, একটা হচ্ছে সুগার আর একটা হচ্ছে নন সুগার। এরপরে আসুন রাসায়নিক গঠনের উপর ভিত্তি করে এটাকে আবার চারটি ভাগে ভাগ করা হয়। কি কি? মনোস্যাকারাইড, ডাইস্যাকারাইড, অলিগোস্যাকারাইড এবং পলিস্যাকারাইড। আসুন তাহলে মনোস্যাকারাইড, ডাইস্যাকারাইড, অলিগোস্যাকারাইড এবং পলিস্যাকারাইড। এবার আসি মনোস্যাকারাইড কি। শিক্ষার্থীরা আমি আবারও আপনাদেরকে মনোযোগী হতে বলছি এই কারণে যে কার্বোহাইড্রেট এই টপিকটি অনেক বড়। আমি এখানে সুশৃঙ্খলভাবে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো আপনাদেরকে অনলাইন ক্লাসে বুঝাচ্ছি, লাইভ ক্লাসে অবশ্যই এটা আবার বিশদ ব্যাখ্যা দিয়ে আপনাদেরকে প্রতিটি সমস্যারই সমাধান করব ইনশাআল্লাহ। আসুন তাহলে প্রথমে স্বাদের উপর ভিত্তি করে দু ধরনের বলেছি, একটি হচ্ছে সুগার আর একটি হচ্ছে নন সুগার। আর রাসায়নিক গঠনের উপর ভিত্তি করে কার্বোহাইড্রেটকে চার ভাগে ভাগ করা হয়, মনো, ডাই, অলিগো এবং পলি। মনো কি? মনো হচ্ছে যে সকল কার্বোহাইড্রেটের কার্বন সংখ্যা 3 থেকে 10 এর মধ্যে থাকে সেগুলোকে বলা হচ্ছে মনোস্যাকারাইড। আমরা জানি কার্বোহাইড্রেট যতগুলো প্রকার আছে মানব দেহ সেই প্রকারভেদের ভিতরে সবগুলো দেহে গ্রহণ করলেও মনোস্যাকারাইড অবস্থায় আমাদের রক্ত সেই কার্বোহাইড্রেটকে শোষণ করে নিতে পারে। এরপরে আসুন ডাইস্যাকারাইড। ডাইস্যাকারাইড হলো ডাই অর্থ দুই। মনোযোগ দিব শিক্ষার্থীরা, আমি বলেছিলাম মনোস্যাকারাইড সেগুলো যেগুলোর মধ্যে কার্বন সংখ্যা 3 থেকে 10 এর মধ্যে থাকবে, আর ডাইস্যাকারাইড হচ্ছে সেগুলো যেগুলোতে দুটি মনোস্যাকারাইড থাকবে। শিক্ষার্থীরা আপনারা মনোযোগ দিয়ে বুঝবেন, দুটি মনোস্যাকারাইড মিলে হচ্ছে ডাইস্যাকারাইড। এরপরে আসুন, এরপরে রয়েছে অলিগোস্যাকারাইড। অলিগোস্যাকারাইড হচ্ছে 3 থেকে 10টি মনোস্যাকারাইড মিলে অলিগোস্যাকারাইড তৈরি হচ্ছে। আবারও বলছি, মনোস্যাকারাইড হচ্ছে যে সকল কার্বোহাইড্রেটে কার্বন সংখ্যা 3 থেকে 10 এর মধ্যে থাকবে সেগুলো হচ্ছে মনোস্যাকারাইড। দ্বিতীয় হচ্ছে যে সকল কার্বোহাইড্রেটে দুটি মনোস্যাকারাইড থাকবে সেগুলো হচ্ছে ডাইস্যাকারাইড। এরপরে আসুন তৃতীয় হচ্ছে যে সকল কার্বোহাইড্রেটে 3 থেকে 10টি মনোস্যাকারাইড থাকবে সেটি হচ্ছে অলিগোস্যাকারাইড। এবার আসলে শিক্ষার্থীরা 4 নাম্বার পয়েন্টে হচ্ছে পলিস্যাকারাইড। পলিস্যাকারাইড হচ্ছে অনেকগুলো মনোস্যাকারাইড। এখানে মনোস্যাকারাইডের সংখ্যাটা নির্দিষ্ট নয়, অসংখ্য। এগুলোকে বলা হচ্ছে পলিস্যাকারাইড। তাহলে আপনি যদি আবার পিছনে যাই, স্বাদের উপর ভিত্তি করে কার্বোহাইড্রেটকে দুভাগে ভাগ করা হয়, এক হচ্ছে সুগার আর এক হচ্ছে নন সুগার। রাসায়নিক গঠনের উপর ভিত্তি করে 4 ভাগে, মনোস্যাকারাইড, ডাইস্যাকারাইড, অলিগোস্যাকারাইড এবং পলিস্যাকারাইড। এবার আসুন মনোস্যাকারাইডের যে ডিভিশনগুলো আপনাদের বইতে আছে আমি এখানে সংক্ষিপ্ত আকারে উপস্থাপন করেছি সংকেতের মাধ্যমে। আপনারা যদি একটু মনোযোগী হন তাহলে বুঝবেন। ট্রায়োস কার্বন সংখ্যা হবে 3। এখন আমরা যদি আমি যে এখানে আপনাদেরকে বুঝিয়েছিলাম যে কার্বোহাইড্রেটে কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেনের অনুপাত হবে, কার্বন এবং অক্সিজেনের অনুপাতে হাইড্রোজেন হবে দ্বিগুণ। তাহলে আমি যদি এখানে ট্রায়োস বলি, ট্রায়োস মানে হলো কার্বন 3, তাহলে হাইড্রোজেন হবে 3 দুগুণে 6। আবার আমি আগেই বলেছিলাম যে কার্বনের সমান অনুপাতে অক্সিজেন থাকবে, তাহলে C3H6O3 এটি হচ্ছে ট্রায়োস দ্বারা 3 বোঝানো হচ্ছে। এরপরে আসুন ট্যাক্ট্রোজ হলো কার্বন সংখ্যা 4, তাহলে ট্যাক্ট্রোজের সম্পূর্ণ সংখ্যাটা কি হবে? কার্বন যদি 4 হয় অক্সিজেনও 4 হবে, হাইড্রোজেন হবে 4 এর দ্বিগুণ 8। এবার আসুন পেন্টোজ হচ্ছে 5, কার্বন সংখ্যা হবে 5, তাহলে সম্পূর্ণ সংখ্যাটা হবে C5H12 এবং অক্সিজেন হবে আবার 5। এবার আসুন হেক্সোজ হলো C6H12O6। আপনারা হেক্সোজের সাথে হেক্সোজ নামে চিনেন না, কিন্তু এই সংকেতটার সাথে আপনারা অনেক পরিচিত কারণ এটি গ্লুকোজের সংকেত। এরপর আসুন হ্যাপটোজ C7H14 এবং O7। অর্থাৎ কার্বন প্রত্যেকটা সংকেত যদি আমরা মনোযোগ দিয়ে দেখি, প্রত্যেকটাতে কার্বন এবং অক্সিজেনের পরমাণু সংখ্যা সমান আর হাইড্রোজেনের পরমাণু সংখ্যা কার্বনের দ্বিগুণ।
এগুলো হচ্ছে মনোস্যাকারাইডের ডিভিশন আমি বললাম। এখানে হচ্ছে যেমন ট্রায়োজের সাধারণ সংকেতটা আমি লিখে এনেছি। এখানে আমি বলেছি কার্বন সংখ্যা 3, 1 2 3। হাইড্রোজেন আছে 6টি, 1টি 2টি 3টি 4টি 5টি 6টি। এরপরে আছে অক্সিজেন আছে 3টি, 1 2 3। শিক্ষার্থীরা মনোযোগী হবে, এটি হচ্ছে ট্রায়োজের সাধারণ সংকেত। এই ট্রায়োজের সাধারণ সংকেত রাসায়নিক সংকেত এবং সাধারণ সংকেত থেকে আপনারা এটাকে বুঝে নিতে পারবে। এরপরে আসলে আমি পেন্টোজ সুগারটা এখানে উঠিয়ে এনেছি, কারণ আপনাদের জন্য পেন্টোজ সুগারটা খুবই গুরুত্বপূর্ণ। আপনারা ডিএনএ এবং আরএনএ এর সাথে খুবই পরিচিত। এই ডিএনএ এবং আরএনএ এর কেমিক্যাল স্ট্রাকচারে আপনারা দেখেছেন ওখানে পেন্টোজ সুগার রয়েছে। সেই পেন্টোজ সুগার ডিএনএ আরএনএ কেমিক্যাল স্ট্রাকচারে 3টা উপাদান থাকে। এক হলো পেন্টোজ সুগার, 2 হচ্ছে অজৈব ফসফেট, 3 হচ্ছে নাইট্রোজেন বেস। এই পেন্টোজ সুগারের ক্ষেত্রে ডিএনএ এবং আরএনএ খুব গুরুত্বপূর্ণ একটি পার্থক্য বহন করে বলে একটাকে বলা হচ্ছে রাইবোজ সুগার, আরেকটাকে বলা হচ্ছে ডিঅক্সিরাইবোজ সুগার। সেই বিষয়টি আমি আপনাদেরকে এখানে কেমিক্যাল স্ট্রাকচারে ক্লিয়ার করছি। শিক্ষার্থী আপনারা যদি মনে রাখেন, আমি বলছিলাম পেন্টোজ সুগার, পেন্টোজ তার মানে এখানে কার্বনের সংখ্যা 5। কার্বনের সংখ্যা যদি 5 হয় তাহলে হাইড্রোজেনের সংখ্যা কত হবে? হাইড্রোজেন হবে 10, কারণ আমরা জানি কার্বনের সাথে হাইড্রোজেন দ্বিগুণ অনুপাতে বসবে। তাহলে হাইড্রোজেন, কার্বন হচ্ছে 5, হাইড্রোজেন হচ্ছে 10, অক্সিজেন আবার 5। এবার আসুন আরএনএ এর ক্ষেত্রে আমি বলেছিলাম যে এখানে কার্বন 5, 1 2 3 4 5। এখানেও কার্বন 5, 1 2 3 4 5। 5টি কার্বনের ক্ষেত্রে আপনারা যদি মনোযোগ দেন তাহলে 2 নং কার্বনে এসে আরএনএ এর ক্ষেত্রে একটি অক্সিজেন অবস্থান করে। কিন্তু ডিএনএ এর ক্ষেত্রে যদি দেখেন 2 নং কার্বনে এসে অক্সিজেন নেই, তাই এটাকে ডিঅক্সি মানে হলো অক্সিজেন ছাড়া। এটি হচ্ছে ডিএনএ আরএনএ এর কেমিক্যাল স্ট্রাকচারের গুরুত্বপূর্ণ একটা পার্থক্য, যে পেন্টোজ সুগারের আরএনএ এর ক্ষেত্রে পেন্টোজ সুগারের 2 নং কার্বনে অক্সিজেন থাকবে, ডিএনএ এর ক্ষেত্রে পেন্টোজ সুগারের 2 নং কার্বনে অক্সিজেন থাকবে না। এটা ডিএনএ আরএনএ কেমিক্যাল স্ট্রাকচারের গুরুত্বপূর্ণ একটা পার্থক্য। আর এই পার্থক্যের উপর ডিপেন্ড করে আরএনএ এবং ডিএনএ কে একটাকে বলা হচ্ছে রাইবোজ সুগার, আরেকটাকে বলা হচ্ছে ডিঅক্সিরাইবোজ সুগার, অর্থাৎ অক্সিজেন ছাড়া। তাহলে শিক্ষার্থী আমি পেন্টোজ সুগারের কেমিক্যাল স্ট্রাকচারটা এখানে দেখালাম আপনাদের, এটা আপনাদের জানা খুবই জরুরি ছিল। এবার আসুন 6 নং হেক্সোজ বুঝাচ্ছি। হেক্সোজে রয়েছে গ্লুকোজ। গ্লুকোজটা খুবই গুরুত্বপূর্ণ একটা উপাদান, কারণ আমি প্রথমে আপনাদেরকে বলেছি কার্বোহাইড্রেট যত প্রকারে আমাদের দেহ গ্রহণ করুক না কেন, খাদ্যের যত প্রকারের সাথে আমরা কার্বোহাইড্রেট আমাদের শরীরে প্রবেশ করলেও রক্তে প্রবেশ করবে তখনই যখন এটি মনোস্যাকারাইডে পরিণত হবে, অর্থাৎ গ্লুকোজে যাবে, তখনই এটি পরিণত হবে। সেই গ্লুকোজের মধ্যে রয়েছে, গ্লুকোজকে আমরা মনোস্যাকারাইড ডিভিশনে হেক্সোজে ফেলি। হেক্সোজ কেন? এখানে কার্বন সংখ্যা হচ্ছে 6। শিক্ষার্থী আপনারা মনোযোগ দিবেন, হেক্সোজে কার্বন সংখ্যা 6, হাইড্রোজেন সংখ্যা হচ্ছে 12, অক্সিজেন সংখ্যা হচ্ছে আবার 6। এখানে যদি আমরা মনোযোগ দিয়ে দেখি তাহলে কার্বন 1 2 3 4 5 6। এখানেও কার্বন সংখ্যা 1 2 3 4 5 6। এখন গ্লুকোজকে আবার দুটি ভাগে ভাগ করা হয়, এক হচ্ছে আলফা গ্লুকোজ, ডি গ্লুকোজ, আর একটা হচ্ছে এল গ্লুকোজ। ডি গ্লুকোজ কখন আর এল গ্লুকোজ কখন? শিক্ষার্থীরা আপনারা যদি মনোযোগ দেখেন এখানে কার্বনের অবস্থানে 5ম কার্বনে ডি গ্লুকোজের ক্ষেত্রে OH এর অবস্থান ডান পাশে, দক্ষিণ আবর্ত। তাহলে এটাকে বলা হচ্ছে ডি গ্লুকোজ। কেন? 5 নং কার্বনে OH এর অবস্থান ডান পাশে, তাই এটাকে ডি গ্লুকোজ বলা হচ্ছে। আর একই ক্ষেত্রে এখানে 5 নং কার্বনে OH এর অবস্থান হচ্ছে বাম পাশে, তাই এটাকে বামাবর্ত গ্লুকোজ বা এল গ্লুকোজ বলা হচ্ছে। আশা করি শিক্ষার্থীরা আপনারা এখানে ডি গ্লুকোজকে হেক্সোজের মধ্যে যে গ্লুকোজ পড়ে, গ্লুকোজের আবার দুটো প্রকার আছে আপনাদের বইতে, এক হচ্ছে ডি গ্লুকোজ আর একটা হচ্ছে এল গ্লুকোজ। আমি ডি গ্লুকোজ কেন বলা হয় আর এল গ্লুকোজ কেন বলা হয় বলেছি যে 5 নং কার্বনে গিয়ে ডি গ্লুকোজের ক্ষেত্রে OH এর অবস্থান হচ্ছে ডান পাশে, তাই এটাকে ডানাবর্ত বলা হয়। আর এল গ্লুকোজের ক্ষেত্রে 5 নং কার্বনে OH এর অবস্থান হচ্ছে বাম পাশে, তাই এটাকে বামাবর্ত গ্লুকোজ বলা হয়। শিক্ষার্থীরা আমি এখানে কার্বোহাইড্রেটের সংজ্ঞা প্রকারের মধ্যে
মনো, ডাই, অলিগো এবং পলিস্যাকারাইডের ক্ষেত্রে এখানে অলিগোস্যাকারাইডের আমি বলেছিলাম যে 3 থেকে 10টি মনোস্যাকারাইড থাকবে, সেগুলোকে বলা হচ্ছে অলিগোস্যাকারাইড। পলিস্যাকারাইডের মধ্যে রয়েছে যেমন সেলুলোজ, স্টার্চ, সেগুলো আমি অবশ্যই আপনাদেরকে লাইভ ক্লাসে বুঝাবো। আশা করি লাইভ ক্লাসে অবশ্যই আপনারা যুক্ত হবেন আর ইউটিউব ক্লাস দেখবেন। ইউটিউব ক্লাসের সমসাময়িকতার জন্য আমরা সবকিছু তথ্য ওভাবে হয়তো উপস্থাপন করতে পারি না, এটা আমাদের অপারগতা। কিন্তু আপনারা লাইভ ক্লাসে যুক্ত হবেন, ইউটিউব ক্লাসের কোনো সমস্যা যদি আপনাদের চোখে পড়ে অবশ্যই আমাকে জানাবেন, আমি চেষ্টা করব লাইভ ক্লাসে সেটা আপনাদেরকে সমাধান করে দিতে। আশা করি আপনারা কার্বোহাইড্রেট টপিকটি কিছুটা হলেও এই ক্লাসের মাধ্যমে উপকৃত হবেন এবং বুঝতে পারবেন। দেখা হবে পরবর্তী ক্লাসে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।